নমস্কার, বাংলা স্পেয়ারে রাত 9টায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এই রোববারেই এই রোববারেই খণ্ডঘোষ থেকে সেখানে একটা জনসভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনলাম যে এবার অনেককে গ্রেফতার করার চেষ্টা করা হবে, আর আজ মধ্যরাত থেকেই অপারেশন শুরু হয়ে যাবে। এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ। তাহলে এই যে তার ভবিষ্যৎবাণীর দুটো অর্থ হয়। এক, আইপ্যাকের দিল্লিস্থ কর্তাকে যে মধ্যরাত্রে তুলে নেবে ইডি, তিনি কি তা জানতেন, নাকি আন্দাজে ঢিল ছুঁড়েছিলেন? কোনটা সত্য আমি বলতে পারবো না। তিনি জানতে পারেন, কেননা তার নিজস্ব গোয়েন্দা সূত্র খুব একটা খারাপ তা নয়। আবার এমনটাও হতে পারে যে তিনি হাওয়ায় একটা ভাসিয়ে দিয়েছিলেন, লাগে তাক না লাগে তুক, লেগে গেছে। কিন্তু সেটা কথা নয়। কথা হচ্ছে এই কেসটাকে আমি তামাশা ছাড়া আর কোনো কিছু বলতে পারছি না, কেননা এর অনেকগুলো দিক আছে। এই ধরুন, আজই আইপ্যাকের যে মামলাটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে, তার শুনানি শুরু হওয়ার কথা ছিল। আগের দিন বিচারপতি বলেছিলেন যে আজ থেকে পরপর 3 দিন তিনি এই মামলাটার শুনানি শুনবেন, তারপরে তার যা রায় দেওয়ার সেটা দেবেন। কিন্তু আজ সকালে অকস্মাৎ জানা গেল যে মামলাটি 22 তারিখ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। গতকাল রাতে আইপ্যাক কর্তার অ্যারেস্টের সঙ্গে অবশ্যই এর কোনো সম্পর্ক নেই, কেননা আজকে আম্বেদকরের জন্মদিন। সেই উপলক্ষেই বোধহয় আজ সুপ্রিম কোর্টও বন্ধ ছিল, তাই এই মামলাটি শোনার অবকাশই ছিল না। কিন্তু ধরুন, তর্কের খাতিরে 22 তারিখ মামলাটা উঠল এবং শুনলেন, এবং এ যাবৎ এই শুনানির গতি প্রকৃতি দেখে আমি নিশ্চিত যে জাস্টিস মিশ্র এমন কোনো অর্ডার দেবেন না যাতে তৃণমূল কংগ্রেসের কেউ স্বস্তি বোধ করতে পারেন। বিশেষ করে এই মিস্টার জৈন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, তারপরে রাজীব কুমার ইত্যাদি এবং ইত্যাদি। এখন একটা মামলা বিচারাধীন থাকাকালীন হঠাৎ করে এইভাবে সেই সংস্থারই একজন ডিরেক্টরকে গ্রেফতার করা, এটা আমাকে যদি বলেন, ইট ইজ এ ম্যাটার অফ, এটাকে বলে পলিসি অফ শক অ্যান্ড অ। এমনভাবে আমরা বিষয়টা করব যেতে তোমরা থতমত খেয়ে যাবে এবং এমনই ঘাবড়ে যাবে যে তাহাই মধুসূদন অবস্থা হবে। দেখুন, ইডি যে এই কাজটা প্রথম আইপ্যাকের ডিরেক্টরের ক্ষেত্রে করলো তা তো নয়। আমার চোখের সামনে এখনো জলজল করে ভাসছে পি চিদম্বরমের দিল্লির বাড়ির ওই উঁচু পাঁচিল টপকে কিভাবে অলমোস্ট বাঁদরদের মতো ইডি অফিসাররা লাফিয়ে লাফিয়ে তার প্রাঙ্গণে নামছিলেন এবং তাকে ওই গভীর রাতে গ্রেফতার করেছিল। গভীর রাতে গ্রেফতার আমার মতে ইজ নাথিং বাট এ কাইন্ড অফ বুলিং অ্যান্ড সেন্ডিং এ মেসেজ যে ভাই, আর তোমাদের পরিত্রাণ নেই। আমি এই বিষয়ে আইপ্যাকের কৌশলী যা বলেছেন আমার চ্যানেলে, তাই সেটা আমি বিস্তারিত আপনাদের আপলোড করে দিয়েছি, শুনে নেবেন। তিনি যেসব কথা বলেছেন
যদি আপনি ঠান্ডা মাথায়, আপনার যদি টিএমসির উপর বা দিদিমণির উপর অন্ধ ক্রোধ না থাকে, তাহলে একবার ঠান্ডা মাথায় শুনে দেখবেন তো তার কথায় মেরিট আছে কি না। আমি কোন আইনে তাকে গ্রেফতার করা যেত, কোন আইনে করা হয়েছে, এই সব নিটিগ্রিটির মধ্যে প্রবেশই করছি না। আমি শুধু তিনি যে কথাটা, একটা কথা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, সেটা হচ্ছে যে কোনো মানুষকে গ্রেফতার করার পরে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে প্রবেশ করাটাই হচ্ছে আইনসিদ্ধ ব্যাপার। এক্ষেত্রে আজকে সকালবেলা বা দুপুরবেলা এই চান্ডিল ভদ্রলোককে আদালতে পেশ করলে মহাভারত কি অশুদ্ধ হয়ে যেত আমি কিছুই বুঝতে পারছি না। মাঝরাতে ওই 30,000 কোর্টের একজন মহিলা জাজকে ঘুম থেকে তুলে তার সামনে অভিযুক্তকে হাজির করে 10 দিনের হেফাজত নিয়ে নেওয়া, এটা is more of a spectacle than anything else. সুতরাং এই অংশটুকুতে আমার আইপ্যাকের উকিলের সঙ্গে কোনো মতবিরোধী নেই। আমি খালি ভাবছি যে আমরা তো এই প্রতীক জৈনের নাম শুনতেই অভ্যস্ত। এই ভদ্রলোকের নাম সত্যি কথা বলতে কি আমি এর আগে কখনো শুনিনি। শুনেছি এদের গোটা দেশ জুড়ে নাকি অফিস টফিস আছে। এখন এই ভদ্রলোক যার নাম ভিনেশ চান্ডেল, আজকে জানতে পারলাম তিনি এই আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা, এবং তাকে গ্রেফতার করা হয়েছে প্রধানত পিএমএলএ অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায়। তার বিরুদ্ধে অভিযোগ তিনি হাওয়ালার মাধ্যমে কী সব করেছেন এবং ইত্যাদি ও ইত্যাদি। এখন কেউ যদি বলেন যে এই প্রত্যেকটা অভিযোগ সত্য, তার কথা তো বিশ্বাস করার কোনো এই মুহূর্তে প্রয়োজনই নেই, কেননা এখনো পর্যন্ত ব্যাপারটা আদালতে বিচার্য বিষয় হয়েই ওঠেনি। হয়েছে যেটা, সেটা একটা প্রিভেন্টিভ অ্যারেস্ট এবং আগামী 10 দিনের জন্য হেফাজতে পাওয়ার পিছনে অন্য কোনো রকম সিগন্যাল ইডির তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাঠানো হচ্ছে কিনা সেটাও বিবেচ্য। এখন এই ভদ্রলোক আজকে জানতে পারলাম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডাইরেক্টর অফ আইপ্যাক। 2014 সালে তিনি এই যে নরেন্দ্র মোদীর প্রচার, সেটার আর্কিটেক্ট ছিলেন। তারপর থেকে তিনি কি করেছেন না করেছেন, আইপ্যাক যে কত দলের হয়ে কাজ করেছে সেসব তো আমি হিসেবের মধ্যেই রাখি না, রাখার কোনো প্রয়োজন আছে বলেও মনে করি না। কিন্তু যেভাবে মধ্যরাতে একজন ভদ্রলোককে তার বাড়িতে অ্যারেস্ট করে ভোর রাতে বিচারকের বাড়িতে এজলাস বসিয়ে তার হেফাজত নেওয়াটা is essentially a message sent to the adversaries, ঠিক তেমনি
ওই মধ্যরাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ পোস্ট অন এক্স হ্যান্ডেল, যেখানে তিনি বলছেন যে এটা ঠিক লেভেল প্লেয়িং গ্রাউন্ডের বিষয় রইল না, এটা ইন্টিমিডেশনের ব্যাপার। লেভেল প্লেয়িং গ্রাউন্ড শব্দটা খুব লুজলি পলিটিক্যালি ব্যবহৃত হয়। আমি এই কথাটা আমার পুরনো অনেক ভিডিওতে বলেছি, যেবার নির্বাচন কমিশন শুধু এইটাই চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গের ভোট, যেটা শাসক দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার ফলে বারে বারে জনতার যে চয়েস সেটাকে নেগেট করে দেয়, এবার সেটা তারা হতে দেবেন না। যে তার অসংখ্য লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। কিন্তু মাঝরাত্রিরে অ্যারেস্টের সঙ্গে সঙ্গে যখন তৃণমূলের তথাকথিত সেনাপতি একটা এক্স হ্যান্ডেলে লেখেন এবং সেখানে খুব বড় বড় কথা বলেন, তখন ধরে নিতে হবে যে তীরটা যারা ছুঁড়েছেন তাদের লক্ষ্যভেদ কিন্তু হয়েছে। আর শুধু যে অভিষেক এক্স হ্যান্ডেলে লিখে ক্ষান্ত হয়েছেন তা নয়, আজকে দেখছিলাম কোথাও তিনি একটা প্রচারে গিয়েও বিস্তারিত এই প্রসঙ্গের অবতারণা করলেন। তারপর দিদিমণি হুকুম করলে বা আইপ্যাকের কোনো লোক টেলিফোন করলে, সাধারণত তৃণমূলের নেতা নেত্রীরা যা করে থাকে, আজকে সকালবেলা দেখলাম তারও ব্যত্যয় হলো না। শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ওব্রায়ান সবাই মিলে প্রেস কনফারেন্স করে যা মুখে আসে তাই বললেন। ডেরেক তো একেবারে লম্বকর্ণ নাম্বার 1। কেন যে তিনি এই ভোটের বাজারে মাথা গলান আমি জানি না। এসেনশিয়ালি সারাটা জীবন রাজ্যসভায় থেকেছেন, কোনোদিন জনতার ভোটের চেহারাটা কি সেটা জানেন না। আর বাকি দুজনকে দেখে আমার একটু খারাপই লাগছিল, মনে হচ্ছিল যে প্রচার করতে করতে একেবারে তারা তাদের গায়ের রংটা প্রায় তামাটে হয়ে গেছে। তদুপরি হঠাৎ করে ক্যাম্পেইন ছেড়ে ওই দলীয় অফিসে এসে প্রেস কনফারেন্স করা, এই যে চাপান উত্তর, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভেরি শার্প রিয়াকশন এবং অ্যাট অল লেভেলস। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই প্রসঙ্গের অবতারণা কোথাও করেছেন কিনা আমি বলতে পারবো না, হয়তো করেননি। অন্তত আমি যে 2-4টে শুনেছি তাতে করেননি সেটাও একটা ক্যালকুলেটেড মুভ, কেননা তিনি জানেন যে তার কপালে যে কি আছে সেটাও কেউ জানে না। এবার আমি আসতে চাই যে আইপ্যাকের কর্তা দিল্লিতে অ্যারেস্ট হওয়ার জন্য তৃণমূল বিরোধীরা কেন এত উল্লসিত, আর তৃণমূল দলীয় কেন সহসা এত আতঙ্কিত। গোড়ার কথাটা গোড়াতেই বলা যাক। আইপ্যাক তাদের সুনাম কুড়িয়েছিল প্রধানত বিবিধ রাজনৈতিক দলের ভোট কুশলী সংস্থা হিসেবে, অর্থাৎ যে দল তাদেরকে হায়ার করে
তাদের হয়ে তারা যত রকমভাবে মানুষের ওপিনিয়ন সংগ্রহ করা এবং সেটাকে শেপ করার চেষ্টা করা যায় সেটা করে থাকেন। আমি অন্যত্র আইপ্যাক কি করে বলতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গে আইপ্যাক ইজ নো লঙ্গার এ পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম। In fact, they run the party as well as the government. এই নির্মম সত্যটাকে কার্পেটের তলায় আপনারা লুকিয়ে রাখতে পারেন, কিন্তু তাতে কোনো ফল হবে না। বাংলার যে কোনো জেলায় যান, প্রশাসনের বা পুলিশের যে কোনো স্তরে কথা বলুন, দেখবেন হুঁকোটি বাড়ায় রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির ঢেকির মতো এক দু পিস আইপ্যাকের লক সেখানে গুড়গুড় করছে, এবং পুলিশের দারোগা থেকে এসপি, গ্রাম পঞ্চায়েতের সাধারণ সদস্য থেকে জেলা পরিষদের সভাধিপতি, বিডিও থেকে ডিএম, সবাই এই অদৃশ্য অরণ্যদেবদের অঙ্গুলি হেলানে উঠছে এবং বসছে। দিস ইজ নট পলিটিক্যাল কনসালটেন্সি, দিস ইজ pure and simple distortion and infiltration into matters in which they should not have any access whatsoever. হয়তো যেদিন প্রতীক জৈনের বাড়িতে রেড হয়েছিল সেদিনই প্রথম আমরা দেখেছিলাম যে সারি সারি গভর্নমেন্ট অফ বেঙ্গলের ফাইল সেখান থেকে উদ্ধার হচ্ছে। গভর্নমেন্ট অফ বেঙ্গলে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, আরও কী সব যেন। আপনারা কোনো পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মের অফিসে পশ্চিমবঙ্গ সরকারের বিবিধ দপ্তরের ফাইল থাকবে কেন? এটা কি তাদের কাজ? থাকে কেন? কেননা they have infiltrated every layer of Bengal's administration also. প্রতিটা বিভাগে কাকে রাখতে হবে, কাকে ফেলতে হবে, কাকে ট্রান্সফার করতে হবে, কাকে আদর করতে হবে, কাকে শাসানি দিতে হবে, এবং টেন্ডার প্রক্রিয়া কিভাবে ম্যানিপুলেটেড হবে, সব কিছুর শেষ কথার নাম হচ্ছে আইপ্যাক। সুতরাং 14 সালে নরেন্দ্র মোদীর জন্য আইপ্যাক যা করেছিল, পরবর্তীকালে প্রশান্ত কিশোর বিবিধ নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলের জন্য যা করেছিল, এমনকি 2021 সালেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করে আনার জন্য তাদের যে চমৎকার স্ট্র্যাটেজি কাজ করেছিল, তা নিয়ে কারুর কোনো মাথা ব্যথা ছিল না। কেননা আইপ্যাক এমন একটা সংস্থা যারা ওই আর কি প্রমিসকুয়াস মহিলার মতো দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে শয্যা শেয়ার করেছে। কংগ্রেস, বিজেপি, টিডিপি, জগন রেড্ডি, ডিএমকে, ইউ নেম ইট, আপ, অকালি, কার হয়ে করেনি। কিন্তু আইপ্যাকের বিরুদ্ধে
অ্যাডমিনিস্ট্রেশন এবং শাসক দলের অন্দরে ইনফিলট্রেশনের এই অভিযোগ কি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও আছে? সুতরাং আমি কথা অতীতেও বলেছি, আজকে আবার বলছি, আপনি যদি একটা কনসালটেন্সির ছদ্মবেশে আসলে একটা ডিপ স্টেটে ভূমিকা পালন করেন, উইথ দ্য ব্লেসিংস অফ টু পিপল of the ruling party, you don't expect either respect or deference or any other kind of compassion. সেই জন্যেই একটা ভোটকুশলী সংস্থাকে কিভাবে essentially an agency for extortion and manipulation of administration and পুলিশের কাজে ব্যবহার করা যায়, বাংলায় সেই নক্কারজনক দৃষ্টান্ত আইপ্যাক স্থাপন করেছে। সত্যি কথা বলতে কি, পশ্চিমবঙ্গের বাজারে এই মুহূর্তে আইপ্যাক ইজ এ ডার্টি ওয়ার্ড। তৃণমূল কংগ্রেসীদের কাছে যান, তারাও একই কথা বলবেন। নিচু স্তরের পুলিশ অফিসারদের সঙ্গে যদি যোগাযোগ থাকে এবং তারা আপনাকে বিশ্বাস করে, তাদের জিজ্ঞেস করুন, একই কথা বলবে। সমস্ত বিরোধী দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে কথা বলুন, তারাও একই কথা বলবে। এই যে একটা বেসরকারি সংস্থাকে কোয়াসি গভর্নমেন্টাল অর্গানাইজেশনে রূপান্তরিত করে যা ইচ্ছে তাই করে যাওয়া, এর তো কোথাও একটা শেষ থাকতেই হবে। ফলে ইডির মধ্যরাত্রে অ্যারেস্ট বা তারপরে বিচারককে ঘুম থেকে উঠিয়ে 10 দিনের হেফাজত নেওয়া, এমনকি ইডির অভিযোগের মেরিট, এগুলো কোনো কিছুই আমার কাছে বিচার্য নয়। কেননা আমি জানি ইডি হচ্ছে এমন একটা সংস্থা যাদের হাতে ভারতবর্ষের একটা ড্রাকনিয়ান অ্যাক্ট আছে যার নাম পিএমএলএ, এবং সেই আইনটা তারা যতটা মানুষকে বেইজ্জত আর হেনস্থা করার জন্য ব্যবহার করে, কাউকে শাস্তি দেওয়ার জন্য তা করে না, আর পারেও না। সেই জন্যেই কনভিকশন রেট 0.1%। I am no supporter of enforcement directorate, কিন্তু যখন এই ঘটনাটাই যদি ধরুন তামিলনাড়ুর ক্ষেত্রে হতো, there would not have been a ripple। কেননা তামিলনাড়ুতে স্ট্যালিন আইপ্যাককে ঠিক ততটুকু কাজের জন্যই ব্যবহার করেন যতটুকু তাদের কোর কম্পিটেন্স। আর আমাদের পিসি ভাইপো আইপ্যাককে জুতো সেলাই টু চণ্ডীপাঠ, প্রশাসন হোক, পুলিশ হোক, বিচার বিভাগ হোক, মিডিয়ার সঙ্গে সম্পর্ক হোক, প্রশাসনের সর্বস্তরে আইপ্যাকের লোকেদের ঢুকিয়ে দেওয়া হোক, এই করে তারা আসলে আমাকে যদি বলেন দল এবং সরকার পরিচালনার ইয়ারা, তারা একটা বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছেন, অ্যান্ড দে ইন্ডালজ ইন all kinds of activities যেগুলো পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মের ব্রিফের বাইরের ব্যাপার।
ইংরেজিতে একটা কথা আছে, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। ফলে আইপ্যাকের ডিরেক্টর দিল্লিতে অ্যারেস্ট হওয়ায় কোনো মাইলেজ টিএমসি নিতে পারবে না। উল্টে তারা যদি বেশি বেশি করে ভূতগ্রস্ত মানুষের মতো আচরণ করে, তাহলে লোকের মনে হবে যে চান্ডিল কি শিখণ্ডী হবেন আরো বড় কোনো মাথার কাছে পৌঁছানোর জন্য। ভালো থাকবেন, নমস্কার।